আইনজীবী হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, দৃষ্টান্তমূলক বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি। সহকর্মী হত্যার প্রতিবাদে আজও কর্মবিরতিতে চট্টগ্রামের আইনজীবীরা। থমথমে নগরী, পুলিশের 3 মামলায় আসামি 1,500, আটক 33। 3 দফায় সড়কের সমন্বয়কদের গাড়ি চাপার চেষ্টা, সার্জিস হাসনাতকে হত্যা চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। যাত্রী সংকটে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি পর্যটকবাহী জাহাজ। 1 ডিসেম্বর থেকে ফের চালুর সিদ্ধান্ত। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ নবীনগর চন্ডা মহাসড়ক, বিকল্প পথে চলছে যানবাহন। এখনো থেমে নেই আওয়ামী দোসরদের দখল বাণিজ্য। কুষ্টিয়ায় বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ নেতার অনুসারীরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ করেছে ছাত্র জনতা। একই সঙ্গে দাবি তোলা হয় ইসকনকে নিষিদ্ধেরও। এ নিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপু রিপোর্ট। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ ও কাকলির মোড় ঘুরে আদালতের মূল ফটকের সামনে সমাবেশে মিলিত হয়। সরকারি বরিশাল কলেজ ও অমৃতলাল দে কলেজের শিক্ষার্থীরাও নগরীর সদর রোড সহ আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করে। অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। আমাদের আইনজীবীর এই হত্যার বিচার যদি দ্রুত না হয়, আমরা তো যথারীতি ঘোষণা করে দিয়েছি আগামী রবিবার বরিশাল জেলা আইনজীবী সমিতিতে 12টা পর্যন্ত কর্মবিরতিতে থাকবো। ইসকন একটা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন। আমার আলিফ ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে এবং বিদেশিদের অনুপ্রবেশের সুযোগ করতে না পারে, সে কারণেই আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ ও মানববন্ধন করেন তারা। এদিন সকালে শরীয়তপুর জেলার উত্তরবাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে শরীয়তপুর ওলামা পরিষদ। তারা সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানায়। আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করে রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্যরা। বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা সহ আরও অনেক আইনজীবী। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন হেফাজত ইসলামের নেতাকর্মীরা। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে আইনজীবী হত্যার ঘটনায় এখনো থমথমে চট্টগ্রামের পরিবেশ। আদালতের সামনে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে আইনজীবী সমিতি সহ অন্যান্য আইনজীবীরা। সংঘর্ষের ঘটনায় 3টি মামলায় আসামি করা হয়েছে প্রায় 1,500 জনকে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 33 জনকে। তবে আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। সহকর্মী AK-M নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামে। আদালতের সামনে সাইফুল হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ঘোষণা করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে আদালত পাড়া এলাকায় মানববন্ধন করে আইনজীবী সমিতি। এতে সংহতি প্রকাশ করেন সব আইনজীবীরা। এ সময় সাইফুল হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা। আলিফকে আজকে হত্যা করেছে, কালকে আমাকে, পরশু আপনাকে হত্যা করেছে। সুতরাং আদালত অঙ্গনে যে যারা এই পরিবেশ নষ্ট করেছে, ন্যাশনাল জাতীয়তাবাদী আইনজীবী ছাত্রী পরিষদ ন্যাশনাল পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি যে খুনি ওদের সবার শাস্তি দাবি চাই। এবং আমার এলাকা থেকে কখনো এই ভাইয়ের ক্লিয়ারের পক্ষ হয়ে আমি বলছি, কোন ভাই এই বিপক্ষে কোন লয়ার বা কোন আইনজীবী আমাদের ভাইয়ের আইনজীবী ভাইয়ের আমরা রক্তের বদলা না পাবো, বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবে। এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় 3টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ। এসব মামলায় আসামি করা হয়েছে 1476 জনকে।
এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন পুলিশের উপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী আলিফ হত্যায় জড়িত বলে জানায় পুলিশ। তবে এখনো কোনো মামলা হয়নি আইনজীবী সাইফুল হত্যার ঘটনায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসকন নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের দরকার নেই। সেই সঙ্গে আইনজীবী হত্যা ইস্যুতে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফারহা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চাইলে আদালত এই মন্তব্য করেন। এ সময় রাষ্ট্রপক্ষ আদালতকে জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার ৩টি মামলা করেছে। এর জবাবে আদালত বলেন, সরকার যেন তাদের তৎপরতা জারি রাখে। ইসকন নিষিদ্ধ ইস্যুতে রাষ্ট্র খুব ভালোভাবে সামাল দিচ্ছে ও পদক্ষেপ নিচ্ছে, সেখানে আদালতের আলাদা করে হস্তক্ষেপের কোনো দরকার নেই জানিয়ে দেশের জনগণের জানমালের নিরাপত্তায় সরকারকে খেয়াল রাখতে বলেন হাইকোর্ট। পত্রিকা পড়েন, সেখানেও পাবেন। কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে, এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে। কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা, তাদের অতীত ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে। এখন তারা ইসকনের মাধ্যমে, সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে, তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে। আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে, তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। চিন্ময় দাস সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে সভা সমাবেশ করেছে। এতে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জন বারুই। ইসকন নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। দুপুরে স্বামীবাগ ইসকন মন্দিরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যুর ঘটনায় ইসকনকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে। এছাড়া রোববার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতাদের সাথে সরকার পক্ষ বৈঠক করবে বলেও জানানো হয়। জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ধর্মীয় ও সামাজিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে। আমরা এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই যে ইসকন বাংলাদেশ একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ধর্মীয় সংগঠন, যা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং মানব কল্যাণে নিবেদিত। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করছি যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এ সকল ঘটনার সাথে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে আলাদা দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়িটি। মাতুয়াইলে ট্রাকটি আঘাত করে পালিয়ে যায়, আর গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক। এই ঘটনাকে পরিকল্পিত হামলা সন্দেহ করে গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সন্ধ্যায় চট্টগ্রামে হাসনাত ও সার্জিসের গাড়ি বহরের একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি ট্রাক। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করে পুলিশ। বকেয়া বেতনের দাবিতে চন্ডাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্ডাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। শ্রমিক ও কারখানার কর্মকর্তারা জানান, শ্রমিকদের ১ মাসের বকেয়া, কারখানার কর্মকর্তাদের ৬ থেকে ৯ মাসের বকেয়া বেতনের পাশাপাশি সার্ভিস বেনিফিটের দাবিতে সড়কে নেমেছে তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বিকল্প রাস্তা ব্যবহার করছেন। মালিক পক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানান শিল্প পুলিশ।
ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পরও থেমে নেই তার দোসরদের লুটপাট ও চাঁদাবাজি ও দখল বাণিজ্য। কুষ্টিয়ার খোকসায় বিএনপির নাম ভাঙিয়ে জমি দখল, চাঁদাবাজি ও লুটপাটের উৎসবে মেতেছে এক সময়ের জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানের অনুগতরা। সবকিছু দেখেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সদর উদ্দিন খান পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। তার গুন্ডা বাহিনীর অত্যাচার নির্যাতনে একসময় অতিষ্ঠ ছিল খোকসা এলাকার মানুষ। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এলাকা ছাড়েন সদর উদ্দিন খান, কিন্তু তার অনুগতরা এখন ভোল পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে নতুন করে শুরু করেছে দখল বাণিজ্য। খোকসার বি মির্জাপুর গ্রামে নজরুল ও তার ভাই বজলুর নেতৃত্বে চলছে অত্যাচার। অন্যের জমি নিজের বলে দাবি করে দখল উৎসবে মেতেছে এই বাহিনী। বাধা দিতে গেলেই নেমে আসছে নির্যাতন। বজলুর রহমান বজলু, ওর ভাই নজরু, তারপরে এই যে বাচ্চু, এরকম আরো কিছু ছেলেপেলে আছে যেগুলো সবগুলোর নাম এখন হয়তো বলা যাচ্ছে না, কিন্তু যখন কোনো অঘটন ঘটাতে যায় তখন এরা 12 থেকে 15 জনের একটা গ্রুপ আছে, ওই গ্রুপ নিয়ে সেখানে হাজির হয়। স্থানীয়রা বলছেন একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এই নজরুল ও বজলুর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও দখল বাণিজ্য সহ নানা অভিযোগ থাকলেও অভিযোগ করার সাহস পায় না কেউ। এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে আবার হয়ে উঠেছেন বেপরোয়া। অন্যায়ভাবে গাছ কেটে নেয়, আমাদের জমি দখল করে নেয়। বিল ছিল এখানে, বিলটা সেই সময় নিয়ে নিয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন আবার বিএনপির ঘাড়ে চেপে এরা ইয়ে করে। এ বিষয়ে কথা বলতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান বজলু। আর নজরুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। একদম মিথ্যা, মানে কি আপনি সারা গ্রামে জিজ্ঞেস করেন, একটা লোক যদি আমাদের আঙুল তুলিয়ে কথা বলতে পারে সারা গ্রামে। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তারা বিএনপির কেউ নয়। বিএনপির নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি তার। এদেরকে আমরা সমর্থন করি না এবং আমরা চাই যে, আমরা দলীয়ভাবে চাই যে প্রশাসন এদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নিক, কারণ তারা আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে, আওয়ামী লীগের সময় সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে, আমাদের দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে। আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। অভিযোগটা আপনার যে কথাটা বললেন সেই কথাটা স্পেসিফিক হইতে হবে, কেমন সেটা দিলে সেটা আমরা দেখবো, তদন্ত করে যদি এরকম সত্যতা আছে সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আওয়ামী লীগ সরকার পতনের পর খোলস পাল্টিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের এমন অরাজকতা বন্ধে দ্রুতই প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আজ থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা থাকলেও যাত্রী সংকটে ছাড়েনি। 1 ডিসেম্বর থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। অবশেষে খুলেছে সেন্ট মার্টিনের দুয়ার। কথা ছিল বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে। প্রতিদিন যেতে পারবেন 2000 পর্যটক। তবে প্রথম দিনই যাত্রী সংকটে প্রবাল দ্বীপে জাহাজ যাচ্ছে না বলে জানায় মালিক কর্তৃপক্ষ। লোক হয় নাই, ছাড়া প্রচুর ছাড়া আসতেছে, ফোন আসতেছে, কিন্তু টিকিট কাটার জন্য আসতেছে না। মানুষ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে, ট্রাভেল বাসটা আসলে কি হবে। সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। এদিকে জেলা প্রশাসন জানায় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের ঘাট নির্ধারণ করা হয়। যাত্রী পরিবহনের অনুমতি দেওয়া হয় একটি জাহাজকে। নৌ পরিবহন মন্ত্রণালয়, তারপর আমাদের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর নির্দেশনা কিছু আমরা পেয়েছি সেখানে ভ্রমণের ব্যাপারে, এবং একই সাথে ট্যুরিজম বোর্ড থেকেও কিছু সফটওয়্যার সলিউশন আছে। এই সামগ্রিকভাবে এগুলো সব কমপ্লাই করে একজন পর্যটককে আসলে যেতে হবে। তবে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি জাহাজকে আমরা অনুমতি দিয়েছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে জেলা শহরের BIWTA ঘাট থেকে প্রতিদিন এ জাহাজ ছাড়ার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান ও অবৈধভাবে নিয়োগের অভিযোগে কুয়েটের 12 জনকে বরখাস্ত করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিস্তারিত জানাবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 জন উপাচার্য সহ প্রায় 12 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি বা বাধা প্রদান করার কারণ তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি সিন্ডিকেট সভায় এটা অনুমোদন হয়েছে। আমরা কুয়েটের কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বর্তমান যে উপাচার্য আছেন উনি যোগদান করার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অসহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করা হয়। পাশাপাশি অবৈধ নিয়োগ যাদের হয়েছিল তাদের তদন্ত করা হয়। এই তদন্ত কমিটি দীর্ঘদিন তদন্তের পর গত 21 তারিখে একটি সিন্ডিকেট সভায়, কুয়েট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কিন্তু আসলে উপস্থাপন করে এবং সেখানে কুয়েটের সাবেক 2 জন উপাচার্য এবং একজন উপ উপাচার্য সহ 5 শিক্ষক, 6 জন কর্মকর্তা এবং 1 জন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে কুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ডক্টর শিবুন্নশেখর শিকদার, মেকানিক্যাল বিভাগের প্রফেসর ডক্টর সোভান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ডক্টর পিন্টু চন্দ্র শীলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে যে অভিযোগটা তদন্তে প্রমাণ হয়েছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা প্রদান করার অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি একটু বলতে চাই, এই ঘটনার পাশাপাশি কিন্তু কুয়েট কর্তৃপক্ষ বিভিন্ন সময় যে অনিয়ম দুর্নীতি হয়েছে এই অনিয়ম দুর্নীতির কারণেই কিন্তু তারা তদন্ত করে দেখেছে যে 2 জন ডেপুটি রেজিস্ট্রার, সহকারী পরিচালক সহ আরো বেশ কয়েকজনের কিন্তু নিয়োগেই আসলে অনিয়ম ছিল এবং তারা তাদের যোগ্যতা ছাড়াই কিন্তু পদোন্নতি পেয়েছে এবং অনেকে জাল সার্টিফিকেট দিয়েও কিন্তু নিয়োগ দিয়েছে এবং 2007 সাল থেকেই এই 2024 সাল পর্যন্ত দীর্ঘ সময় তারা চাকরি করেছে এবং এইগুলা কিন্তু এই বর্তমান যে উপাচার্য উনি দায়িত্ব নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়েছে এবং এই ঘটনার পর কিন্তু আসলে কুয়েট নড়েচড়ে বসেছে যে সাবেক 2 জন ভিসি এবং প্রভৃতি সহ 5 জন টিচারের চাকরি সাময়িকভাবে বরখাস্ত হয় কিন্তু আসলে সর্বসাধারণে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে যারা অবৈধ নিয়োগের মাধ্যমে কুয়েটে দীর্ঘদিন চাকরি করছে তারা কিন্তু আসলে অস্থির অবস্থায় আছেন যে কখন কার আসলে কি হতে পারে। তবে এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ বা এলাকাবাসী এবং কুয়েটের শিক্ষার্থীরা। তারা যেটি জানিয়েছে যে কুয়েটের দীর্ঘদিনের যে অরাজকতা ছিল, যে দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতি ছিল, এইগুলা কিন্তু সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কিন্তু এই 5 আগস্টের পর এই প্রথম দৃশ্যমান কিছু ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু একটি স্বস্তি ফিরেছে। তো খুলনার প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। এবার সচিবের প্রমোদ বিলাসের জন্য রাষ্ট্রীয় টাকায় কেনা হলো ল্যান্ড ক্রুজার। এই যেন মঘের মূল্যক মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি বিভাগ। স্বৈরাচার হাসিনার আমলে সচিব নুরুল আলমকে খুশি করতে 2024 সালে 2 কোটি টাকার গাড়ি 5 কোটি টাকায় কেনে বাপেক্স কর্মকর্তারা। সচিব নুরুল আলমের সরকারি গাড়ি থাকলেও শুধু নিজের প্রমোদ ভ্রমণের জন্য কেনে এই ল্যান্ড ক্রুজার গাড়ি।
মন্ত্রণালয় থেকে নেই যার কোনো অনুমতি। শাহাদাত নিশাদের অনুসন্ধানী রিপোর্ট। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ে 2024 সালের প্রথম দিকে সচিবের দায়িত্বে ছিলেন নুরুল আলম। জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সে মগের মূল্য কায়েম করেছিলেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে তার রাজত্ব কায়েমের চিত্র। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম পরিদর্শনের জন্য 5 কোটি টাকার গাড়ি কেনার অনুমোদন হয় চলতি বছরের 28 জানুয়ারি বাপেক্সের এক বৈঠকে। মাত্র 8টি উৎপাদন কেন্দ্র ঘিরে বাপেক্স কর্মকর্তাদের জন্য বর্তমানে রয়েছে 25টি জিপ গাড়ি, 70টি সেডান কার, যার মধ্যে অনেকগুলো গাড়ি এখনো পড়ে আছে বাপেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অথচ এত যানবাহন থাকা সত্ত্বেও 5 কোটি টাকায় ল্যান্ড ক্রুজার কেনেন বাপেক্স কর্মকর্তারা। এ যেন এক বিলাসী স্বর্গরাজ্য। অবাক করা বিষয়, একে তো গাড়িটি ঠিক কোন প্রকল্পে ব্যবহার করা হবে তার কোনো কিছুই উল্লেখ করা হয়নি চিঠিতে। অন্যদিকে জ্বালানি মন্ত্রণালয়েরও নেই কোনো অনুমতি। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কিভাবে এই গাড়িটি কেনেন তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এক বিশেষ সূত্রে জানা যায়, তৎকালীন জ্বালানি সচিব নুরুল আলমকে উপহার হিসেবে দেওয়ার জন্যই এই গাড়িটি কেনার প্রস্তাব ওঠে। এদিকে 2023 সালের জুলাইয়ে ব্যয় সংকোচনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনা বন্ধ করে পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই নীতি তোয়াক্কা না করেই 5 কোটি টাকা দামের এই গাড়ি কেনে বাপেক্স। দুর্নীতির এখানে শেষ নয়। অনলাইনে দেখা যায় টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের যে গাড়িটি অর্ডার করা হয়েছিল সেই গাড়িটির ভ্যাট ট্যাক্স সহ দাম 3,75,00,000 টাকা। অথচ কর্মকর্তারা বাজেট করে নিয়েছে 5 কোটি টাকা। টয়োটা ল্যান্ড ক্রুজার 2024 মডেলের গাড়িটি কেনার টেন্ডার পায় নাভানা টয়োটা কার শোরুম। বর্তমানে গাড়িটি পৌঁছেছে বাংলাদেশেও। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়িটি বুঝে নিচ্ছে না বাপেক্স। গাড়ি কেনার অনুমোদনপত্রে স্বাক্ষর রয়েছে প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক আসাদুল্লাহর। গাড়িটি ঠিক কেন কেনা হয়েছে এ নিয়ে তার সাথে কথা বললে তিনি জানান, ওপর থেকে নির্দেশনা থাকার কারণে গাড়ি কেনা হয়েছে। নিজের স্বাক্ষরের বিষয়ে বলেন, এই চেয়ারে যেই থাকুক স্বাক্ষর করতে হয়। আমি যতটুকু জানি ওই ওয়ার্ক অর্ডারের স্বাক্ষর বলতে এখানে পদাধিকার বলে যে এই চেয়ার ব্যাটমিন থাকুক, বুঝছেন? তো ওই মানে ব্যক্তি বিষয়টা কি চেয়ারের যে থাকুক ওই সবগুলোতেই তার স্বাক্ষর করতে হয় আর কি। মানে এই জন্য সব পার্সেজ অর্ডারই স্বাক্ষর করা লাগে। হ্যাঁ, আমি তো ধরেন নির্দেশনা পাই ওই এমডি স্যারের মাধ্যমে যতটুকু পাই আর কি। হ্যাঁ, এটা আমি যতটুকু শুনেছি উপর থেকে একটা নির্দেশনা ছিল যে বিজিএফ ছিল নাকি এরকম একটা গাড়ি কিনছে, তিতাসের কেনার কথা ছিল, আমাদের একটা কিনতে হবে। হ্যাঁ, এদিকে এই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দ্রব্যমূল্যের লাগাম টানতে এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে বরগুনায় চালু হয়েছে ন্যায্য মূল্যের বাজার। বাজার মূল্যের চেয়ে ক্রেতারা কিছুটা কমে কিনতে পারছেন এই বাজারে। এতে কিছুটা স্বস্তি নিম্ন ও মধ্যবিত্তের। বিস্তারিত সহকর্মী রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে। বরগুনা পৌরবাজারের ন্যায্য মূল্যের দোকান, লাগামহীন নিত্যপণ্যের দামে কিছুটা যেন স্বস্তির বাজার এটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সবার জন্য ন্যায্য মূল্যে নিয়ে বসেছেন সবজির পসরা সাজিয়ে, যেখানে বিক্রি হচ্ছে লাউ, পটল, কপি, শিম, মূলা সহ বেশ কিছু শীতের সবজি। এই দোকানে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাজারের তুলনায় এখানে সবজির দাম কম হওয়ায় সাধারণ মানুষ কম দামে মানসম্মত সবজি কিনে কিছুটা আর্থিক সাশ্রয়ী হচ্ছেন। এই উদ্যোগে শুধু কম দামে ভোক্তাদের জন্য সবজি সরবরাহ নয়, অবৈধ সিন্ডিকেট ভাঙতেও চেষ্টা বলছেন শিক্ষার্থীরা। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ এরই মধ্যে কুড়িয়েছে প্রশংসা। তরকারি কিনতে এসে অনেক সময় ফিরে যায়, তরকারির দাম দেখে আমাদের মধ্যবিত্ত পরিবারের কেনা তো সম্ভব হয় না। মানে বাইরের চেয়ে 10 টাকা কম আজকে পেয়েছি, কিন্তু যদি কন্টিনিউ থাকে হয়তো আশা করি দাম কমবে। এই যে শাক হইলে বাজারে 30 টাকা করে মোড়া, আর আপনারা বেচছেন 15 টাকা করে মোড়া। তা আমরা বাজার করে শান্তি পেয়েছি। বাজারে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তাতে মানুষ আসলে বাজারে আসতে সাহস পায় না। আমি এই তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা বলছেন, এই বাজার বসায় এরই মধ্যে ভাঙতে শুরু করেছে সিন্ডিকেট, বাজার কমতে শুরু করেছে দাম। আমাদের সামনে গতকালকে মূলা বিক্রি হয়েছে 40 টাকা করে, আমরা 30 টাকা বিক্রি করাতে তাদের মূলা বিক্রি হয় নাই। আচ্ছা, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ক্রেতার কতটা ভিড়, এত ভিড় সামলাইতে আমরা হিমশিম খাচ্ছি। আসলে যে পরিমাণে প্রভাব ফেলছে, আশা করি এই ধারাবাহিক যদি অব্যাহত থাকে, আশা করি এই বাজারে, এই বরগুনা বাজারে আর মনে হয় সিন্ডিকেট কোনোভাবে সামনের দিকে আগাতে পারবে না।
শিক্ষার্থীদের এই উদ্যোগের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ওরা কৃষকদের থেকে সরাসরি পণ্য কিনে এখানে বাজারে বিক্রি করে বাজারের জন্য একটা সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা যায় এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে বাজারের জন্য মূল্যটা একটু সহনীয় পর্যায়ে আসে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। দুর্মূল্যের এই বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাজার সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিজ উদ্যোগে বলেশ্বর ও ভৈরব নদী পরিষ্কার করেছে বাগেরহাটের কচুয়া বাজারের ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে উপজেলা সদর সংলগ্ন নদী দুটির তীরে জমেছিল ময়লা আবর্জনা। পরিচ্ছন্ন নদীর তীর পেয়ে খুশি এলাকাবাসী। সহকর্মী এস এস সোহানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে বলেশ্বর ও ভৈরব নদীর তীর ঘিরে গড়ে ওঠে কচুয়ার বসতি। কচুয়া উপজেলার বেশিরভাগ প্রতিষ্ঠান গড়ে ওঠে নদী দুটির তীর ঘেঁষে। তবে কালের পরিক্রমায় দখল ও দূষণে মৃতপ্রায় বলেশ্বর, ভৈরব। প্রাণ ফেরাতে গেল শনিবার নদীর প্রায় 2 কিলোমিটার এলাকা পরিষ্কার করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন, বাসিন্দা, ব্যবসায়ীরা। জমে থাকা ময়লা বস্তায় ভরে দূরে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। দীর্ঘদিন পরে নদীর তীর পরিষ্কার হওয়ায় খুশি এলাকাবাসী। টিম কচুয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে উদ্যোগ নিয়েছেন, আমরা তার সাথে থেকে কচুয়াটাকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই মিলে একসাথে কাজ করছি। টিওনো স্যার এবং অ্যাসিলেন্ট স্যারের উদ্যোগে এই বাজার পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই যে এই বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা যেন এইভাবে বহাল থাকে। আমরা সবাই মিলে কাজ করছি। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, 2 দিন পরে যেন আবার এরকম না হয়। কচুয়ার সংলগ্ন যে নদীটি আছে, নদীটির 2 পাশ সহ কচুয়া বাজারের আশেপাশের যে নোংরাগুলো আছে দীর্ঘদিন পড়েছিল, সেই নোংরাগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। কচুয়ার বিডি ক্লিন ও সাধারণ জনগণ মিলে এই ভৈরব নদীটি পরিষ্কার করছি। এই ভৈরব নদীটি পরিষ্কার হলে আমাদের দেখতে ও অনেক মানুষের অনেক উপকার হবে। নদীকে পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান কচুয়া বাজারের ব্যবসায়ীরা। এবং বাজারের যত ময়লা আবর্জনা এখানে ফেলার কারণে সমস্ত নদীর প্রায় বেশিরভাগ অংশে ভরে গিয়েছে। আমরা অনেক দেরিতে হলেও শুরু করতে পেরেছি। সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। কোনো ব্যবসায়ী নদীতে ময়লা আবর্জনা ফেললে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। পচনশীল বর্জ্যটা সেখানে যাবে এবং অপচনশীল যে বর্জ্যটা সেখানে অলরেডি সেখানে আলাদা করা হচ্ছে। সেই অপচনশীল দ্রব্যটা সেটা আমরা যথাযথভাবে ব্যবস্থাপনার উদ্যোগ নিচ্ছি। তাহলে এটা পরিবেশের প্রতি কোনো বিরূপ প্রক্রিয়া তৈরি করবে না। নদীকে নান্দনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা চেয়েছে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া আদালতের 2 পক্ষের দফায় দফায় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আদালতের 2 কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই ঘটনায় মহসিন নামের এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের সরকারি কৌঁসুলি খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সাথে টাকা পয়সা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি বেশ কয়েকজনকে নিয়ে এসে কর্মচারীদের উপর হামলা করে। এতে রাকিব ও রাসেল নামে 2 জন কর্মচারী আহত হয়। রাজশাহীতে অর্থায়ন সংক্রান্ত বিদ্যমান নীতিমালা পর্যালোচনা এবং উদ্যোক্তা অন্তর্ভুক্তির লক্ষ্যে অংশীজনদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের পরিচালক মতিয়ার রহমান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান। সভায় রাজশাহী বিভাগের 7টি জেলার 40টি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। পর্তুগালের রাজধানী লিসবনে সদ্য গঠিত পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্সের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে জমকালো এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে অতিথি ছিলেন পর্তুগিজ সরকারের উপদেষ্টা পাওলো নুনেস। এছাড়া ব্রাজিলের চেম্বার অব কমার্সের কূটনৈতিক প্রতিনিধি দল অংশ নেন। উপস্থিত ছিল অন্যান্য কূটনৈতিক প্রতিনিধি দলও। এ সময় চেম্বারের সভাপতি মোহাম্মদ জীবন অতিথি সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার।
আইনজীবী হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, দৃষ্টান্তমূলক বিচার ও ইসকনকে নিষিদ্ধের দাবি। সহকর্মী হত্যার প্রতিবাদে আজও কর্মবিরতিতে চট্টগ্রামের আইনজীবীরা। থমথমে নগরী, পুলিশের 3 মামলায় আসামি 1,500, আটক 33। 3 দফায় সড়কের সমন্বয়কদের গাড়ি চাপার চেষ্টা, সার্জিস হাসনাতকে হত্যার চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। যাত্রী সংকটে আজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়নি পর্যটকবাহী জাহাজ। 1 ডিসেম্বর থেকে ফের চালুর সিদ্ধান্ত। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ নবীনগর চন্ডা মহাসড়ক, বিকল্প পথে চলছে যানবাহন। এখনও থেমে নেই আওয়ামী দোসরদের দখল বাণিজ্য। কুষ্টিয়া বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ নেতার অনুসারীরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।